আজকে ভাইরা পরাবৃত্ত শেষ করে নতুন চ্যাপ্টারে পদার্পণ করলাম, সেটা হচ্ছে আমাদের উপবৃত্ত, ইলিপস। উপবৃত্ত এটার আজকে ক্লাস নাম্বার কত? 101। প্রথম ক্লাসে আমরা আজকে আসছি। প্রথম ক্লাসে আসলে আমি বৃত্তের কোন জিনিসটাকে কি বলে এই পরিচিতিগুলো শিখাবো। গত পরাবৃত্তের ক্লাসেও কিন্তু ভাই এগুলো শিখেছিলাম এবং দুই একটা ফর্মুলা আজকে শিখায় ফেলবো, টেনশন করার কিছু নাই। তো উপবৃত্তের কিন্তু একটা বিষয় আমরা অলরেডি আগেই শিখে ফেলছি পরাবৃত্তে, সেটা হচ্ছে এর উপকেন্দ্রের উৎকেন্দ্রিকতা, যেটা সেই উৎকেন্দ্রিকতাটা 0 থেকে বড়, 1 থেকে ছোট। এটা কিন্তু অলরেডি আমরা জানি যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা এটা আমাদের 0 থেকে বড়, 1 থেকে ছোট। এটা আমরা শুধু জানি, এইটুকু, আর কিছুই জানি না। এখন একটা উপবৃত্তের চেহারা কেমন হয় আমরা উপবৃত্তটাকে ড্র করতেছি। এই হচ্ছে একটা উপবৃত্ত, যার কিছু বিষয় হচ্ছে আমি এটাকে সমান দুই পাশ থেকে সমান ভাগে বিভক্ত করলে যেখানে ছেদ করে এটা হচ্ছে মূল বিন্দু, যাকে আমরা সেন্টার বললাম। কি বলবো? সেন্টার। আর এই উপবৃত্তের যে পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, সেম ডিসটেন্সে এখানে এটা একটা পয়েন্ট। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, মনে করো আমি S প্রাইম বললাম, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, ধরো S বললাম, বা এটাকে S বলি, এটাকে S প্রাইম বলি, যা মন চায় বললাম। এটা হচ্ছে আমাদের A, তাহলে এটাকে আমরা কি বলবো? A প্রাইম। এটা হচ্ছে আমাদের এখানে এসে যে ছেদ করতেছে তাকে আমরা নামকরণ করলাম Z, তাহলে এখানে এসে যেটা ছেদ করতেছে তাকে আমরা নামকরণ করলাম Z প্রাইম। এটা আমাদের নিয়ামক রেখা। এখন প্রশ্ন হলো, নিয়ামক রেখা যে কোনো একটা উপকেন্দ্রের রেফারেন্সে থাকে। S প্রাইম উপকেন্দ্রের রেফারেন্সে এটা হচ্ছে তার নিয়ামক রেখা, আর এটা হলো S উপকেন্দ্রের রেফারেন্সে নিয়ামক রেখা। তো স্যার আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই লাইনটার উপরে কয়টা বিন্দু আছে? এই 7টা বিন্দু সম্পর্কে যখন আপনার নলেজ হয়ে যাবে, 7টা বিন্দু কিভাবে বের করতে হয় যখন আপনি জানবেন, তখন এই উপবৃত্তটা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। আজকে আমার কাজ হচ্ছে এই 7টা বিন্দু নির্ণয় করে দেখানো। ওকে, আমরা পুরোটা নিয়েই কাজ করব। আমাদের পুরোটাই হচ্ছে উপবৃত্ত, পুরোটা থেকেই আমাদের কাজ করতে হবে। তো পরিচিতিগুলো আগে শেষ করি। তো স্যার এই উপবৃত্তে এইখান থেকে এই পর্যন্ত এই ডিসটেন্সটুকু হচ্ছে a, কত? a। আর এইটুকুকে আমরা ধরে নিচ্ছি b। তো এইটুকু b হলে উপরের এইটুকু কি হবে? b। তাহলে টোটাল এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই অংশটুকু পুরোটাকে আমরা কি বলবো? 2b। আবার এই যে এইটুকু a, বা এখান থেকে এইটুকু হচ্ছে কি মনে করো a। তো স্যার আমাদের এই জিনিসটাকে আমি যখন সোজা করে ধরি, তখন আমার আসলে এই ডাইসা যেখানে মিলিত হয় সেখানেই আমাদের উপবৃত্তের পরিধি আইসা পড়ে। ঠিক আছে? তার মানে সেই হিসেবে C থেকে এই ডিসটেন্স পর্যন্ত, অর্থাৎ CA, এইটা ইজ ইকুয়াল টু কি হবে? A। CA যদি আমাদের A হয়, তাহলে A প্রাইম এটা ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? 2A। তারপর এটাকে আমি নাম দিলাম B, এটাকে নাম দিলাম B প্রাইম। তাহলে B প্রাইম কি হবে? 2B। স্যার এইটাকে আমরা উপবৃত্তের বলি বৃহৎ অক্ষ। এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব, আজকে আমি খালি একটু পরিচিত করাচ্ছি। আর এটাকে আমরা বলি ক্ষুদ্র অক্ষ। এখন স্যার আমাদের এই উপবৃত্তটা এই শেপে না হয়ে অনেক সময় এই শেপেও হইতে পারে না? তখন x অক্ষ বরাবর যে অক্ষটা সেটা কিন্তু এবার ছোট হয়ে গেল, রাইট কি না? তখন এই 2a এটা হয়ে যাবে ক্ষুদ্র অক্ষ, আর 2b টা তখন কি হয়ে যাবে? বৃহৎ অক্ষ। কনসেপ্ট কি বুঝা গেছে? তার মানে আমার উপবৃত্তটা খাড়া ভাবে থাকলে, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত, বড়টা যেটা সেটা আমাদের সর্বদা বৃহৎ অক্ষ, ছোটটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অক্ষ।
এভাবে থাকলে ছোট হচ্ছে 2bটা ক্ষুদ্র অক্ষ, আর এভাবে থাকলে হচ্ছে 2bটা বৃহৎ অক্ষ। আবার এইভাবে হচ্ছে 2aটা বৃহৎ অক্ষ, আর এইভাবে 2aটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। বৃত্ততে এই দুইভাবেই পারবো, আর কোনোভাবে পারবো? উপবৃত্তের চেহারা এই দুইটাই হয়। পরাবৃত্তে যেমন এই অক্ষ সেই অক্ষ, 4 অক্ষের মধ্যে 4 রকম আসছে, উপবৃত্তে এমন কিছু না। উপবৃত্তে হয় আনুভূমিক ভাবে হবে, না হয় উলম্ব ভাবে হবে। তাহলে উপবৃত্তের জি হ্যাঁ, আমি তো পুরোটাই বুঝাবো, আমি তো শেষ করি। তাহলে উপবৃত্তে আমরা কি দেখতে পাচ্ছি? উপবৃত্তে আমরা দেখতে পাচ্ছি হয় উপবৃত্তটা আনুভূমিক হতে পারে, না হয় উপবৃত্তটা উলম্ব হতে পারে। আনুভূমিক ভাবে হলে যে অক্ষটা আসবে সেই অক্ষটা হবে বৃহৎ অক্ষ, উলম্ব ভাবে হলে যে অক্ষটা আসতেছে সেই অক্ষটা হচ্ছে বৃহৎ অক্ষ। আর এই বৃহৎ অক্ষের সাথে লম্বভাবে যে অক্ষটা থাকতেছে প্রস্থ বরাবর, সেটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। এখানেও বৃহৎ অক্ষের সাথে লম্বভাবে যে অক্ষটা থাকতেছে সেটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। এখানে বৃহৎ অক্ষ হচ্ছে আমাদের a a প্রাইম, যার মান হচ্ছে 2a, ক্ষুদ্র অক্ষ হচ্ছে আমাদের b b প্রাইম, যার মান হচ্ছে কি 2b। একই রকম ভাবে এখানে বৃহৎ অক্ষ হচ্ছে 2b, আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে কি 2a। কথা কি বুঝা গেছে? তাহলে ডিপেন্ড করবে আমার উপবৃত্তটা কি আনুভূমিক নাকি উলম্ব, x অক্ষের উপর নাকি y অক্ষের উপর। প্রশ্ন এভাবে আমাদের অবশ্যই বলে দিবে, নাহলে আমরা বুঝতে পারবো না। আর না যদি কিছু বলে না দেয় তাহলে আমরা কোনটা নিব? নরমাল। ওকে, এখন স্যার আপনি তো আমাদেরকে বললেন শুরুতেই যে আজকে আমরা যদি এই 7টা বিন্দু নির্ণয় করতে পারি আমাদের লেকচারের প্রায় ম্যাক্সিমাম পার্টই ইজি হয়ে যায়। এই 7টা বিন্দু কিভাবে এখন আমরা নির্ণয় করব? অলরেডি 2টা বিন্দু তোমাদের হাতেই আছে। সেটা কি? যে সেন্টার পয়েন্ট থেকে এই পর্যন্ত ডিসটেন্স যদি a হয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক, এটা মূল বিন্দু, মূল বিন্দুর বাম পাশটাকে আমরা কি বলি? নেগেটিভ বলি না? তার মানে এটা হচ্ছে -a, 0, আর ডান পাশে এটাকে আমরা কি বলবো? a, 0। দুইটা বিন্দু কিন্তু পেয়ে গেছি। সেন্টার যেটা তার স্থানাঙ্ক কি? 0 0। ওকে, আমরা 3টা পেয়ে গেছি, আর কয়টা বাকি? 4টা বাকি। এই 4টা নিয়ে এখন আমরা কাজ করব। তো আমাদের হাতে তো আসলে সূত্র বলতে কিছু নাই, কারণ এখনো তো আমরা উপবৃত্তের কিছুই শিখিনি, সূত্র জন্ম নিব থেকে, তাই না? তো আমরা কিন্তু কনিক করতেছি, রাইট? উপবৃত্ত হচ্ছে কনিকের ভিতরের একটা আলাদা ব্রাঞ্চ, বাট আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কনিক। কনিকের সংজ্ঞাটা কি ছিল? যে কোনো একটা স্থির বিন্দু, দ্যাট ইজ এখানে আমার এই উপবৃত্তের ক্ষেত্রে স্থির বিন্দু কয়টা? 2টা, ফোকাস 1 ফোকাস 2, নাভি 1 নাভি 2, উপকেন্দ্র 1 উপকেন্দ্র 2, যেই নামই বলি। এখন স্যার যে কোনো একটা স্থির বিন্দু হইতে পারে এটা, হতে পারে এটা। যখন এটার কথা বলবো নিয়ামক রেখা কোনটা অ্যাক্টিভ হবে? ওর পাশেরটা। যখন এটার কথা বলবো নিয়ামক রেখা কোনটা অ্যাক্টিভ হবে? ওর পাশেরটা। ক্লিয়ার? চলমান বিন্দু যে কোনো জায়গায় হইতে পারে, বাট আমি কার সাপেক্ষে হিসাব করতেছি সেটা হচ্ছে মুখ্য। আমি যদি চলমান বিন্দু এখানে থাকুক, এখন যদি উপকেন্দ্র এটা ধরি, তাহলে কি নিয়ামক রেখা এটা ধরবো না? উপকেন্দ্র যেটা ধরছি তার পাশের নিয়ামক রেখা নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? তো স্যার এখন আপনারা মনে করেন আমাকে বললেন যে ভাইয়া এইখানে একটা বিন্দু থাকলে সে কি চলমান বিন্দু না? আপনারা কি বলবেন? অবশ্যই। যদি এখানে থাকে চলমান বিন্দু, যদি এখানে থাকে, যদি এখানে থাকে, এভাবে হিসাব করতে 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 যদি এইখানে হিসাব করি, এটাও কি চলমান বিন্দু না? এখন এইটা যদি একটা চলমান বিন্দু হয়, আমি এই উপকেন্দ্রের সাপেক্ষে ওর পজিশন নিয়ে কাজ করি, এই উপকেন্দ্রের সাপেক্ষে ওর পজিশন নিয়ে কাজ করি, দেখি কি অবস্থা কি। তা আমি যদি মনে করো এখানে এই চলমান বিন্দুটাকে নিয়ে কথা বলি, তাহলে উপকেন্দ্র বা যে কোনো কনিকের সংজ্ঞা আমাদের কি জানি? যে কোনো একটা কনিকের সংজ্ঞা হচ্ছে SP ডিভাইডেড বাই PM ইজ ইকুয়াল টু হচ্ছে E। এরকম সংজ্ঞা ছিল না? এখন এখানে চলমান বিন্দুটা পড়ে গেছে কোন বিন্দুতে? A বিন্দুতে। তাহলে আমি এখানে P না বলে নাম দিচ্ছি কি? SA ডিভাইডেড বাই কি? AZ। এখানে কি দিব? AZ ইজ ইকুয়াল টু কি আসতেছে? E। C হবে কেন? E। তাহলে বা আমাদের SA ইজ ইকুয়াল টু কি? E ইনটু AZ, রাইট কি না? তো যদি তাই হয়, SA যদি E ইনটু AZ হয়, তাহলে আমরা কিন্তু চেষ্টা করব সেন্টারের রেসপেক্টে সবকিছু করার জন্য। তো SA যে ডিসটেন্সটা, এটা আমাদের সেন্টারের রেসপেক্টে কি হয় বলো তো? আমি যদি বলি, কারণ আমরা একটা জিনিস জানি C থেকে দূরত্ব A, এটা কিন্তু আমরা অলরেডি মুখস্থ লিখে নিয়েছি। তাহলে আমি কি SA কে এইভাবে লিখতে পারি না? CA মাইনাস CS, পারি কি না? তাহলে CA মাইনাস CS ইজ ইকুয়াল টু E ইনটু AZ, যেটা AZ কি এইটুকু না? এইটুকু আমি সেন্টারের রেসপেক্টে বললে কি বলতে পারি? স্যার C
CZ মাইনাস CA বলতে পারি কি পারি না? কি আসিফ? CA মানে কি? A এটা কি কোনভাবে সমান হওয়ার চান্স আছে? না, CA মাইনাস CS এর জায়গায়, তো CA এর জায়গায় আমরা A জানি লিখে ফেললাম, CS আমরা জানি না লিখলাম না, আর E আমাদের লেখার দরকার লিখে ফেললাম। তারপর CZ যেটা C থেকে Z পর্যন্ত ডিসটেন্স কি আমরা জানি? না। জানি না, আমরা এটার মতো করে লিখে ফেললাম। C এ তো আমরা জানি সেটা কত? A। তাহলে স্যার আমরা যদি চান আরো লাইন বাড়াই, তাহলে A minus CS is equal to E into CZ minus AE। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? তাহলে এটা আমাদের একটা সমীকরণ দিয়ে রাখি 1 নম্বর। এখন পরে তুল, এবার উপকেন্দ্র এটার সাপেক্ষে এই সমীকরণ দাঁড় করাইছে, এটার সাপেক্ষে কি অবস্থা সেটা দেখতে হবে না, কারণ আমাদের তো উপকেন্দ্র একটা না দুইটা। তাহলে এবার যদি আবার আমাদের কি আসতেছে, উপকেন্দ্র আরেকটা আছে, সেটা কি S প্রাইম। তাহলে S প্রাইমের সাপেক্ষে ওর পজিশন নিয়ে এবার কথা বলবো। তাহলে S প্রাইমের সাপেক্ষে যদি আমি পজিশন নিয়ে কথা বলি, তাহলে S প্রাইম A ডিভাইডেড বাই আমাদের কি আসতেছে, স্যার এটা A প্রাইম এই এ নিয়ে কথা বলতেছি তো, আমি তো এইটা নিয়ে কথা বলি না, আমি তো বলছি চলমান বিন্দু তো যে কোনো জায়গা হতে পারে, আমি এই বিন্দুটা নিয়ে কথা বলতেছি। তাহলে S প্রাইম A আর স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে স্থির রেখার দূরত্ব, তাহলে স্থির রেখাটা কি হবে? AZ প্রাইম ইজ ইকুয়াল টু কি, সেম কথা কি হবে, কথা কি বুঝা গেছে? আবারও বলতেছি, এই উপকেন্দ্রের সাপেক্ষে বলে নিয়ামক রেখা হচ্ছে এটা। তাহলে স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে স্থির রেখার দূরত্বের অনুপাত কি হবে? ই হবে। তখন ছিল এটার সাপেক্ষে এটা, স্থির বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব, চলমান বিন্দু থেকে স্থির রেখার দূরত্বের অনুপাত কি। কনসেপ্ট কি বুঝা গেছে? আমরা অ্যাকর্ডিং টু কনিক্স ডেফিনিশন নিয়ে কাজ করতেছি। তো স্যার অ্যাকর্ডিং টু ডেফিনিশন আমরা যদি এটা পেয়ে থাকি, তাহলে আমি কি বলতে পারি না S প্রাইম A ইজ ইকুয়াল টু E ইনটু AZ প্রাইম? পারি কি পারি না? পারি। এখন S প্রাইম A এই জিনিসটা মানে কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত না, এটাকে যদি C এর রেসপেক্টে বলতে যাই তাহলে কি সেটা কি এটা হয় না CA প্লাস CS প্রাইম? কথা বলো, CA প্লাস CS প্রাইম, CA প্লাস CS প্রাইম ইজ ইকুয়াল টু E। এবার AZ প্রাইম কে আমি যদি C এর রেসপেক্টে বলি তাহলে কি এমন হয় না CA প্লাস CZ প্রাইম? কথা বলো, তাহলে আমরা এখানে লিখব CA প্লাস CZ প্রাইম। সবগুলো কেন্দ্রকে মানে ধরে কেন্দ্রকে সেন্টারকে ধরে ডিফাইন করব। এখন CA মানে কি A আর প্লাস CS প্রাইম, CS প্রাইম কে আমরা CS বললেও কোনো সমস্যা নাই, কেন বলো তো? কারণ C থেকে S এর যা দূরত্ব, C থেকে S প্রাইমের দূরত্ব সেম। আচ্ছা, ইজ ইকুয়াল টু E, CA এটাকে আমরা A বলবো, আর CZ প্রাইম আর CZ একই কথা। তাহলে আমি যদি এটাকে CZ বলি কোনো প্রবলেম আছে? প্রবলেম, কি কথা বুঝা গেছে? এখন স্যার আমাদের যেটা আসতেছে A প্লাস CS ইজ ইকুয়াল টু AE প্লাস E ইনটু CZ, এটাকে আমরা কত নং সমীকরণ দিব? 2 নং। তাহলে আমি আমার কনিকের সংজ্ঞা, আমি এখনো উপবৃত্ত না কে কি আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট কনিকের ডেফিনিশন ফলো করে আমি এই একটা ইকুয়েশন পাইছি এবং এই একটা ইকুয়েশন পাইছি। এবার এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করে আমি দেখি কি করা যায়। তো স্যার আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? সবার কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, তো আমি আপনাদেরকে পরিচিতিগুলোকে দিয়ে দিচ্ছি, এটা তো কমপ্লিট। এখানে আরো কিছু পরিচিতি যেটা আছে, এটা নিয়ামক রেখা বুঝতে পারছেন, এটাও নিয়ামক রেখা বুঝতে পারছেন। আর এই যে এই পুরোটা হচ্ছে আমাদের কি অক্ষ? বৃহৎ অক্ষ। অলরেডি মুখে বলে দিছি, এখন লিখে দিচ্ছি। আর এইটা আমাদের কি অক্ষ? ক্ষুদ্র অক্ষ। ওকে, আর সবকিছু আপনাদের কাছে আছে। এবার আপনারা সুন্দর করে চিত্রটা আঁকেন, চিত্রটা আঁকার পর কনিকের সংজ্ঞা অনুযায়ী এটা এবং এটা পর্যন্ত অ্যাপ্লাই করেন প্লিজ। তো আমাদের এই চলমান বিন্দুটার উপর ভিত্তি করে এই উপকেন্দ্রের সাপেক্ষে আমরা তার একটা ইকুয়েশন পাইছি। আবার এই আপনারা দেখা যায় না স্ক্রিনে লেগে রয়েছে আপনি নাই না অন আছে ভৌতিক ভিডিও
আসে? তাহলে ওকে, তো আমরা যেটা করতেছিলাম আর কি, যে একটা চলমান পয়েন্টকে সিলেক্ট করছি। এই পয়েন্টটা সিলেক্ট করার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু আমার এই পয়েন্টটা সিলেক্ট করার উদ্দেশ্য ছিল আমি আসলে এই বিন্দুগুলোকে বের করতে চাচ্ছি, কারণ আমি এই রেখার উপর কাজ করতে চাচ্ছি। আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এই কনসেপ্টকে আমি যদি এই বিন্দুতে ধরে করি সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আসলে আমরা কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক বা এই বিন্দুর স্থানাঙ্ক পাবো না। আমাদের টার্গেট কি ছিল? এই বিন্দুটা এবং এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয়, সরি এটা এবং এটা। তো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমরা আসলে এই শীর্ষ বিন্দুতে চলমান বিন্দু কল্পনা করে আমাদেরকে ক্যালকুলেশন করলে আমরা পাইতে পারি। তো কিভাবে পাবো এখনই তোমরা দেখতে পাবা। তো আমাদের কি ছিল সিস্টেমটা? আমরা কি করছি, এই উপকেন্দ্রের সাপেক্ষে ওকে নিয়ে কাজ করছি, আবার এই উপকেন্দ্রের সাপেক্ষেও ওকে নিয়ে কাজ করছি। অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে যে ভাই এই উপকেন্দ্রের সাপেক্ষে কি ওকে নিয়ে করার কথা না? এখানে তো এই বিন্দুটা তো অন্য একটা বিন্দু, আমি তো ওই বিন্দু নিয়ে কথা বলি না, আমি একই বিন্দু নিয়ে দুইটা উপকেন্দ্রের সাপেক্ষে তার কয়টা ইকুয়েশন আসে সেটা নিয়ে কথা বলতেছি। ওকে, তো স্যার এখন আপনারা দুইটা সমীকরণ পেয়েছেন। এই সমীকরণ দুইটাকে আমি এখন একবার যোগ করব, একবার বিয়োগ করব। তো আমি যদি একবার যোগ করি, আমি যদি একবার 1 + 2 করি, তাহলে কি হয় সবাই একটু দেখো, যে a - cs plus a plus cs is equal to ecz minus ae plus ae plus ecz। তো সবাই একটু দেখো, এখানে ভাই আমাদের cs cs কি হয়ে যাচ্ছে? কাটা চলে যাচ্ছে, থাকতেছে অনলি 2a। আর এই পাশে ae ae কাটা চলে যাচ্ছে, থাকতেছে 2ecz। বা আমাদের cz টা অজানা, 2 কাটা, তার মানে অ্যানসারটা কি আসতেছে? a/e। এই কথাটা মানে কি জিসান? যে c থেকে z এর দূরত্ব হচ্ছে a/e। এখন z টা c এর বাম পাশে, তাহলে আমরা এটার স্থানাঙ্কটা লিখব -a/e। আর যেহেতু x অক্ষের উপরে, তার মানে y এর মান কত? 0। অনুরূপভাবে এই পাশেরটা কি হবে? যেহেতু প্লাস সাইডে, তাহলে এটা হবে a/e, 0। তাহলে আজকের পর থেকে আমাদের অক্ষরেখা মানে অক্ষরেখা এবং নিয়ামক রেখা এই দুইটার যে ছেদবিন্দু, সেখানে নিয়ামক রেখার ছেদবিন্দুটা আমরা নামকরণ করব এখন থেকে +-a/e, 0। এখন আর এই বিন্দুটা যদি এই বৃত্তের ক্ষেত্রে হইতো, তাহলে কি আমরা এইভাবে চিন্তা করতাম না? সেই ক্ষেত্রে আবার এই যে ছেদবিন্দুটা, সেটা হইতো কি? এটা হইতো 0, b বরাবর, যেহেতু সেই ক্ষেত্রে b/c, ঠিক আছে? আর এখানে আমাদের আসতো 0, -b/। কথা কি বুঝা গেছে? যে অক্ষ হবে সেই অক্ষের উপর ভিত্তি করে আমরা কাজ করব। তো স্যার এবার আপনারা প্লাস করে বাকি মাইনাস করে দ্বিতীয়টা দেখেন কি বের হয়। জি হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে কি আমরা উপকেন্দ্র গুলো কি ইয়াতে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অক্ষ বরাবর। এবার 7টা বিন্দু হচ্ছে এই অক্ষ বরাবর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই হইতো না বি কেন নিলাম স্যার? হ্যাঁ, এই হইতো না এই ক্ষেত্রে থেকে আপনার বৃহৎ অক্ষ বরাবর আমরা বি অক্ষ বরাবর বি ধরছি না, এই যে y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর বি ধরছি, তো সেই জন্য তো উপকেন্দ্র বরাবর এ না, উপকেন্দ্র বরাবর এ না স্যার। কথাটা হচ্ছে যে যদি আপনি ওভাবে ধরেন, মানে আপনার যদি ধরে নেন যে স্যার আমি এইটাকেই যদি কি করব, সেই ক্ষেত্রে আপনার লিখতে পারেন, তখন আপনি কি লিখবেন? 0, a/e। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কি ধরতেছেন, বৃহৎ অক্ষ কাকে ধরতেছেন, ক্ষুদ্র অক্ষ কাকে ধরতেছেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমি যেটা বলে দিচ্ছি, আমি একটাতে কি ফিক্স করে দিচ্ছি না, y অক্ষ বরাবর কাকে বলতেছি? হ্যাঁ, CS = 2a। CS = 2a আছে। ভাই আমি এই সমীকরণে y অক্ষ বরাবর কার কথা বলতেছি? b। তাহলে তুমি কেন আর এখানে চেঞ্জ করা দরকার কি? এখানেও y অক্ষ বরাবর কাকে ধরবা? b। তাহলে এখন বড় হয়ে যাচ্ছে কি b এর পার্টটা, যেখানে তুমি a কল্পনা করতে, সেখানে তুমি এখন কি ধরবা? b ধরবা। এইটুকুই, a এর জায়গায় b, b এর জায়গায়
এইটুকুই। আচ্ছা তানভীর কি আসছে বলো? মানে আমরা যদি 1 থেকে 2 কে বিয়োগ করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে a minus cs minus a minus cs is equal to ecz minus ae minus ae minus ecz। তা আমাদের এখানে a কাটা থাকে কি minus 2cs আর এখানে ecz কাটা minus 2ae 2 কাটা মাইনাস মাইনাস কাটা অতএব cs কি আসছে a। বাহ, আমরা তাহলে কি পেয়েছি স্যার? মূলবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বটুকু আমরা জেনে গেছি। তার মানে এটার স্থানাঙ্কটা কি হবে? এটা কি লেফট সাইডে না রাইট সাইডে? তাহলে এটাকে দিব -ae, 0 আর এটাকে দিব কি +ae, 0। দেখো তো তোমাদের 7টা বিন্দু পেয়ে গেছো না? কি অনেক? z পাইছি, a পাইছি, s পাইছি, c জানতাম, s প্রাইম পাইছি, a প্রাইম পাইছি, z প্রাইম হয়ে গেছে। 7টা বিন্দু পুরোপুরি পাইছেন? তার মানে আপনারা এখন যথেষ্ট রেডি, যথেষ্ট রেডি। যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আপনাদের অনেক হেল্পফুল হবে। এবার আসেন আপনাদেরকে আমি আরো কিছু জিনিস শিখাই। আমি যদি এখন বলি যে জিসান z প্রাইম কত, কি বলবা? তোমাদের এই যে বইটা খুললে এখানে একটা চার্ট পাবা, দেখতেছো? এই যে একটা চার্ট, একটা হচ্ছে যখন সে x অক্ষের উপর শোয়া থাকবে, আরেকটা হচ্ছে যখন সে y অক্ষের উপর শোয়া থাকবে। হ্যাঁ বলছি, একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক্যালি মনে থাকবে, ঠিক আছে? এখন এইখানে তোমাদের ফার্স্ট যে সূত্রটার কথা বলতেছে যে কেন্দ্রের স্থানাঙ্ক, আমি যদি জিজ্ঞেস করি আসিফ অ্যানসার দিও, কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0 0। অঙ্কের মধ্যে এগুলো চাইবে, অলরেডি পরাবৃত্তি করে আসছে না এরকম টাইপের অঙ্ক, টাইপ 1 আর 2। দ্বিতীয়টা বলতেছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষ মানে বড় অক্ষটা, বড় অক্ষটা আমি বলছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত ছিল লিখে দিয়েছিলাম না? কত? 2a। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? 2a। এবং এই বৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 2b। গুড। 4 নাম্বার সূত্র বলতেছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দু কোনটা? এটা এবং এটা। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? প্লাস মাইনাস a, 0। এই যে ওরা লিখে দিয়েছে প্লাস মাইনাস a, 0। এই সূত্রগুলো পারতেছেন? তারপরে 5 নাম্বার কোশ্চেন বলতেছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তুমি বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? প্লাস মাইনাস ae, 0। প্লাস মাইনাস ae, 0। 6 নম্বরে বলতেছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা এখনো ভাইয়া পড়াইনি, সো এটা পরে। 7 নম্বরে বলতেছে নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিঘাক্ষের সমীকরণ। আচ্ছা, আগে তোমরা বলো নিয়ামকের যে ছেদবিন্দু অক্ষের সাথে করছে সেটা কত? প্লাস মাইনাস ae, 0 1/a, সরি প্লাস মাইনাস a/e, 0। তো আমি যদি নিয়ামক রেখার সমীকরণ জানতে চাই, x এর থেকে এটা কি বাম পাশে, তাহলে x -a/e। আবার এটা থেকে কোন পাশে? ডান পাশে, তাহলে x +a/e। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি না নিয়ামক রেখার সমীকরণ x +a/e? কথা বলো, বলতে পারি কিনা? x +a/e। আবার আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণও কিন্তু বলতে পারি। এই লম্বটা কার সমান্তরালে বলো তো? সবাই বলো। y অক্ষ সমান্তরাল মানে x অক্ষ, y অক্ষের সমান্তরাল মানে কি? x সামথিং না? x আমরা ওই যে সরলরেখা যেটা পড়ে আসছি, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? x a। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? y b। তাহলে এইখানে আমাদের কি এটা কি অ্যাকচুয়ালি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? প্লাস মাইনাস ae আসে না মারফি? তাহলে টোটাল এখানে আমি তোমাদেরকে অলরেডি 7 পর্যন্ত সূত্র শিখাচ্ছি, বুঝতে পারছো? আমি আবারও বলি, আমাদেরকে যদি সর্বপ্রথম বলে কেন্দ্রের স্থানাঙ্ক কত, কি বলবো? আমাদেরকে যদি বলে তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, কি বলবো? আমাদেরকে যদি বলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, কি বলবো? x +−a। আমাদেরকে যদি বলে যে নিয়ামক রেখার সমীকরণ কত, কি বলবো? x +−a/e। আমাদেরকে যদি বলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, কি বলবো? +−a, আমাদেরকে যদি বলে যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, কি বলবো? 2a। আমাদেরকে যদি বলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, কি বলবো? 2b। কনসেপ্ট কি বুঝা গেছে? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ঠিক আছে। অনুমতি দিলে আমি এখন মুছবো। ঘড়ির টাইম দেখেন। হ্যাঁ 10 মিনিট আছে, তার মানে চাইলেও উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা সম্ভব। তোমার ঘড়িতে টাইম জানে না।
হ্যাঁ আচ্ছা মুছবো, মুছে ফেললাম। ওকে, তারপর আসিফ, তাহলে কি উপবৃত্ত কি বুঝা গেছে? জি স্যার। আমি যতটুকু বুঝাইছি এর বাড়তি বুঝতে বলি না ভাই, যতটুকু বুঝাইছি ততটুকু কি কমপ্লিটলি ক্লিয়ার হয়েছে কিনা সেটা বল। যদি ততটুকু কমপ্লিটলি ক্লিয়ার হয় তাহলে আমাদের আর এত প্যারার কিছু নেই। এখন আমরা মনে করা উপবৃত্তের সমীকরণ নির্ণয় শিখব। তো আজকে টাইমে কি হবে উপবৃত্তের সমীকরণে? আচ্ছা ঠিক আছে, তাহলে স্টপ করে দাও।